জুনের একটি সাধারণ সকালে দক্ষিণ চীন সাগরে ঘটেছে এমন একটি ঘটনা যা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা নয়, বরং এটি প্রকৃত অর্থে ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার একটি জীবন্ত প্রদর্শনী ছিল। সকাল ৯টা ২৩ যা শুরু হয়েছিল তা ছিল তথ্য প্রযুক্তি, অস্ত্র ব্যবস্থা এবং সামরিক মনোবিজ্ঞানের এক অনন্য সংমিশ্রণ, যা বিশ্বের দুই শক্তিশালী দেশকে সরাসরি যুদ্ধ ছাড়াই তাদের সামর্থ্য প্রদর্শন করতে বাধ্য করেছে। আমেরিকার পারমাণবিক চালিত বিমানবাহী জাহাজবহর সেই সময় বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জলাধারে টহল দিচ্ছিল, যখন চীনের অত্যাধুনিক নৌযুদ্ধ প্রযুক্তি সম্পন্ন একটি ডেস্ট্রয়ার হঠাৎ করেই রাডার স্ক্রিনে ধরা পড়ে এবং তার গতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে। এই পদক্ষেপ কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত সামরিক পরীক্ষা, যার মাধ্যমে চীন প্রতিবেশী অঞ্চলে তার ক্রমবর্ধমান প্রভাব এবং শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। টাইপ 052D শ্রেণীর এই যুদ্ধ জাহাজটি চীনের নৌবাহিনীর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী সৃষ্টি। এই জাহাজটি যুদ্ধক্ষেত্রে অপারেশনাল কমান্ড এবং নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। এর সাথে সজ্জিত অত্যাধুনিক AISA ফেজড অ্যারে সার্চ অ্যান্ড ট্র্যাক রাডার সিস্টেম একযোগে শত শত লক্ষ্য শনাক্ত এবং ট্র্যাক করতে পারে। এই রাডার প্রযুক্তি, যা মূলত পশ্চিমা সংশোধিত এবং চীনের নিজস্ব গবেষণার মাধ্যমে উন্নত করা হয়েছে, তা রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করতে সক্ষম। এই জাহাজের সাথে থাকা UJ-18 অ্যান্টিশিপ ক্রুজিং মিসাইল সিস্টেম একটি অভূতপূর্ব প্রযুক্তিগত অগ্রগতি, যা বৈশ্বিক নৌযুদ্ধের ক্ষমতায় বিপ্লব ঘটিয়েছে। এই মিসাইলটি অত্যন্ত কৌশলগতভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি প্রথম পর্যায়ে অনেক কম রেডার স্বাক্ষর বজায় রেখে চলে, কিন্তু লক্ষ্যের কাছাকাছি পৌঁছে অপ্রত্যাশিতভাবে অতি দ্রুত গতি বৃদ্ধি করে। এই দুই স্তরীয় গতি ব্যবস্থা শত্রু বাহিনীর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় এবং রক্ষক বাহিনীর প্রতিক্রিয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। আমেরিকার পক্ষ থেকে প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সমন্বিত এবং পেশাদার। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি হলো একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক অপারেশন সেন্টার, যা নিজেই একটি ছোট দেশের সমস্ত সামরিক ক্ষমতার সমান। এই গ্রুপের মধ্যে রয়েছে 50টিরও বেশি যুদ্ধবিমান, একাধিক গাইডেড মিসাইল ক্রুজার এবং ডেস্ট্রয়ার, অসংখ্য সাপোর্ট জাহাজ এবং অন্তত 2টি পারমাণবিক সাবমেরিন, যা দৃশ্যমান পরিধির বাইরে থেকে সমন্বয় পরিচালনা করে। এর সাথে যুক্ত রয়েছে মহাকাশ প্রযুক্তি, রিয়েল টাইম স্যাটেলাইট GPS নেভিগেশন এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, যা নিরবিচ্ছিন্ন কমান্ড এবং কন্ট্রোল নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের যুদ্ধ কৌশল সম্পূর্ণভাবে নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ব্যবস্থার উপর নির্ভর করে। এর মানে একটি জাহাজের রাডার অপারেটর যে তথ্য সংগ্রহ করে তা তাৎক্ষণিকভাবে পাশের আরেকটি জাহাজ, আকাশের একটি বিমান বা একাধিক পানির নিচের সাবমেরিনে পৌঁছে যায়। এই তথ্য শেয়ারিং সিস্টেম অত্যন্ত উন্নত ডেটা এনক্রিপশন এবং সিগন্যাল প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। ফলে সম্পূর্ণ গ্রুপটি একটি জৈবিক সিস্টেমের মতো কাজ করে, যেখানে প্রতিটি অংশ বাকি অংশের শক্তি বৃদ্ধি করে। আজকের যুগে সামরিক বিজ্ঞানীরা বলেন যে আধুনিক যুদ্ধ মূলত 3টি মূল উপাদানের উপর নির্ভর করে। প্রথমত, তথ্য আহরণ এবং প্রক্রিয়াকরণ; দ্বিতীয়ত, সিদ্ধান্ত গ্রহণের গতি; তৃতীয়ত, নির্ভুলতার সাথে কর্মক্ষমতা সম্পাদন। এই 3টি ক্ষেত্রে যে দেশ সবচেয়ে এগিয়ে থাকে সেই দেশই যুদ্ধে বিজয়ী হয় এবং সেই দেশই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আমেরিকা এই 3টি ক্ষেত্রে দীর্ঘ 10 বছর ধরে ক্রমাগত উন্নতি করে এসেছে, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন অপারেশনের মাধ্যমে। চীনও অত্যন্ত জোরে সোরে এই 3টি ক্ষেত্রে বিনিয়োগ করছে এবং তাদের সামরিক অপারেশন সংক্ষিপ্ততা বাড়াচ্ছে। এই সংকটের সময় আকাশের ড্রামাটিক অংশটি কোনো প্রত্যক্ষ বিমান যুদ্ধ না হলেও অত্যন্ত তাৎপর্যময় ছিল। চীনের J-15 ফাইটার জেটগুলি, যা তাদের একমাত্র বিমানবাহী জাহাজ থেকে উড়ে এসেছিল, সেগুলি প্রযুক্তিগতভাবে কিছুটা পুরনো কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানগুলি আসলে রাশিয়ার সোভিয়েত যুগের Su-15 ক্যারিয়ার ফাইটারের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু চীন এগুলোকে আধুনিক অ্যাভিওনিক্স এবং সেন্সর দিয়ে সজ্জিত করেছে। তবে এর একটি বড় সীমাবদ্ধতা হলো উৎক্ষেপণ পদ্ধতি। চীনের 2টি বিমানবাহী জাহাজই স্কি জাম্প র্যাম্প সিস্টেম ব্যবহার করে, যা একটি ঢাল বা জাম্পের মতো তৈরি থাকে এবং বিমানগুলি সেই র্যাম্প দিয়ে উড়াল দেয়। এই পদ্ধতিতে বিমানগুলি সম্পূর্ণ জ্বালানি এবং অস্ত্র নিয়ে উঠতে পারে না, কারণ জাম্পের কোণ এবং দৈর্ঘ্য সীমিত। তুলনায় আমেরিকার সুপার ক্যারিয়ারগুলোতে রয়েছে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যা সম্প্রতি বিকশিত হয়েছে এবং এলিভেটরের মতো কাজ করে। এই ক্যাটাপাল্ট সিস্টেম বিমানগুলোকে অতি দ্রুত ত্বরণ প্রদান করে, যার ফলে বিমানগুলির সর্বোচ্চ জ্বালানি এবং অস্ত্র নিয়ে উড়াল দিতে পারে। এর ফলে আমেরিকান বিমানগুলি বেশি দূরে গিয়ে বেশি সময় বাতাসে থাকতে পারে।
এবং আরও বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এই প্রযুক্তিগত পার্থক্য আজকের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দীর্ঘমেয়াদী সামরিক প্রতিযোগিতায় একটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। পাইলটদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার বিষয়টি আরও গভীর এবং আরও গুরুত্বপূর্ণ। আমেরিকার পাইলটরা শুধুমাত্র সিমুলেটরে প্রশিক্ষণ নেয় না, বরং তারা নিয়মিত বাস্তব যুদ্ধক্ষেত্রে কম্ব্যাটিভ মিশন সম্পাদন করে অথবা করেছে। এই অভিজ্ঞতা তাদের শেখায় কিভাবে আসল চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে প্রতিযোগীদের মনোবিজ্ঞান বুঝতে হয়, কিভাবে অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত মানসিক সমন্বয় সাধন করতে হয়। চীনা পাইলটদের অতীতে এই ধরনের অভিজ্ঞতার অভাব ছিল, কিন্তু গত 5 বছরে চীন তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে। তারা এখন রিয়েলিস্টিক ওয়্যার গেমস বা সিমুলেশন ব্যবহার করছে এবং তাদের লক্ষ্য হল স্বয়ংক্রিয় যুদ্ধ সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন নতুন যুগের যুদ্ধে দক্ষতা অর্জন করা। সমুদ্রের গভীরে যে নীরব কিন্তু ভয়ঙ্করী খেলা চলছিল তা হলো সাবমেরিনের যুদ্ধ। সাবমেরিন হলো আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে নিরলস শিকারী, যা রাডারে ধরা পড়ে না এবং এক আঘাতে সম্পূর্ণ ফ্লিট ধ্বংস করতে পারে। চীনের টাইপ 039A এবং টাইপ 039C ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনগুলি অত্যন্ত নিঃশব্দ এবং তুলনামূলকভাবে পুরনো হলেও তারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে দীর্ঘ সময় ডুব দিয়ে থাকতে পারে। এদের শক্তি হলো স্টেলথ এবং অপেক্ষা করার ক্ষমতা। অন্যদিকে আমেরিকার ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক চালিত সাবমেরিনগুলি সীমাহীন নাবিক সীমা রাখে এবং প্রয়োজনীয় গতি বৃদ্ধি করতে পারে, কিন্তু তাদের শব্দ স্তর অপেক্ষাকৃত বেশি। এই দুই ধরনের সাবমেরিনের মধ্যে পার্থক্য হল স্টেলথ বনাম এন্ডিউরেন্স, এবং এই দুটি বৈশিষ্ট্যই যুদ্ধে সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সমস্ত সামরিক খেলার মধ্যেও লুকিয়েছিল একটি মূল কৌশলগত বাস্তবতা, যা আধুনিক আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। এটি হলো পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তা বা মিউচুয়াল এসিউরড ডিস্ট্রাকশন, যা শীতল যুদ্ধের সময়ের একটি কৌশল। এর অর্থ হলো যদি কোনো একটি পক্ষ প্রথম আক্রমণ করে, তাহলে তার প্রতিশোধের শক্তি এত বিশাল এবং ধ্বংসাত্মক যে উভয় পক্ষই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই ভয় এবং পারস্পরিক সম্মানই দুই পরাশক্তিকে সরাসরি যুদ্ধ থেকে বিরত রাখে, কিন্তু একই সাথে তারা ক্রমাগত তাদের শক্তি প্রদর্শন করে, যাতে অন্য পক্ষ জানে যে আমরা যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত। মনোবৈজ্ঞানিক দিক থেকে দেখলে এই ধরনের সামরিক মুখোমুখি হওয়া একটি অত্যন্ত কার্যকর রাজনৈতিক এবং কৌশলগত সরঞ্জাম। একটি জাহাজের গতি বৃদ্ধি, রাডার চালু করা বা খুবই কাছ দিয়ে যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে যাওয়া, এই সব কাজই প্রতিযোগীকে একটি স্পষ্ট সংকেত দেয় এবং তাকে নিজেকে প্রস্তুত রাখতে বাধ্য করে। এই ধরনের প্রদর্শন আসলে একটি ক্রমাগত সামরিক এবং রাজনৈতিক আলোচনা, যা শব্দের মাধ্যমে নয় বরং শক্তির মাধ্যমে পরিচালিত হয়। দক্ষিণ চীন সাগর বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। প্রতি বছর প্রায় $3.5 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাণিজ্য এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘর্ষ শুধুমাত্র চীন বা আমেরিকাকেই প্রভাবিত করবে না, বরং সম্পূর্ণ বিশ্ব অর্থনীতি বা সরবরাহ চেইনে বিশাল বিঘ্ন ঘটাবে। এই কারণেই পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এই অঞ্চলে যে কোনো প্রকৃত যুদ্ধ এড়াতে চায়, কিন্তু একই সাথে সবাই চায় যে তাদের স্বার্থ সুরক্ষিত থাকুক এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্নে চলতে থাকুক। শেষ পর্যন্ত যদিও এই মুখোমুখি পরিস্থিতি কোনো প্রকৃত গুলি বর্ষণে পরিণত হয়নি, তবে এতে লুকিয়েছিল অনেক গভীর বার্তা এবং সামরিক তাৎপর্য। আধুনিক যুদ্ধ এখন আর শুধুমাত্র অস্ত্রের পরিমাণ এবং শক্তির প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মনোবৈজ্ঞানিক প্রভাব এবং দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার এক জটিল সমন্বয়। এই সমন্বয়ে যে দেশ সবচেয়ে বেশি দক্ষ, সেই দেশই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করবে।